গিয়ে যখন পৌঁছালাম তখন 1:30 বেজে গেছে। হোটেলে যাওয়া মাত্র যে যার ঘর আমাদের ছিল। আমার মনে পড়ছে আমার রুম নাম্বারটা হচ্ছে D3, রুম নাম্বার D3। রুম নাম্বার হ্যাঁ, অন্য রুমগুলো ফ্রন্টে, আমারটা হচ্ছে এল টাইপের, এই ফ্রন্টের থেকে এল এর দিকে যে ঘরটা, সেই ঘরটা আমি, যার ফ্রন্টটা হচ্ছে পুরো জঙ্গলের দিকে, পেছনটা পুরো পরে জঙ্গলের দিকে ফ্রন্ট। আর ওখান থেকে একটা সরু পায়ে হাঁটা রাস্তা চলে গেছে। একটা লোমস গ্লাস পরা হাত যেমন হয়, ঠিক তেমনি একটা বড় হাত এসে পেঁয়াজটা পুরো বন্ধ করে দিল। এটা একদম চোখে দেখেছে, অবয়ব বা মূর্তি নয়, ভালো একটা লম্বা ছায়া দাঁড়িয়ে, যেটা পুরো একটা মানুষের দেহের চেহারা যেমন আছে ঠিক তেমনি বেশ লম্বা, মানে মাথাটা থেকে গেছে দেওয়ালে, মাথা কিন্তু দেখেন কালির উপরে, একদম কালির উপরে মাথা থেকে গেছে। কাপ নিয়ে শুয়েছিলাম, আমি অনুভব করছি আমার পাশে এসে একজন কেউ বসলে, তার পিঠটা আমার পিঠে ঠেকলে কি অনুভব আছে, পুরুষটা বোঝা যায় কেউ বসছে, আমার গায়ে পুরো ঠেক দিয়ে কেউ বসেছে, বসে আমার গায়ে আলতো একটা আঙুলের ছোঁয়া। মানে কি বলবো আপনাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বংপাড়া। বংপাড়াতে আপনাদের স্বাগত। এর আগে যে পডকাস্টটা দেখেছেন সবাই দেখেন, খুব ভালো রেসপন্স করেছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের এই রেসপন্স করার জন্য। আজকে আমাদের সাথে রয়েছে, আমাদের সাথেই অভিনয় করে আমাদের এই সহকর্মী বলতে পারেন, বংপাড়ার একজন সদস্য, এবং তিনি কর্মক্ষেত্রে দেখতে গেলে উনি কিন্তু একজন শিক্ষক, পেশাগত শিক্ষক উনি। তা ওনার জীবনে অনেক কিছু এমন ইনন্যাচারাল অ্যাক্টিভিটি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি রয়েছে, যেটা নিয়ে আজকে উনি কথা বলবে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে শিক্ষক চাপ্পাদিত্য কর্মকার। তার সাথেই কথা বলে নেব যে তার রিয়েল লাইফে কি কি ঘটনা ঘটেছে। তো চাপ্পাদা, প্রথমেই আমি তোমাকে স্বাগত আমাদের বংপাড়াতে। থ্যাংক ইউ। এর আগেও তুমি আমাদের সাথে অনেকগুলো কাজ করেছো। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এটা হচ্ছে নতুন আঙ্গিকে আমরা আবার আসছি এলে, আমার খুব ভালো লেগেছে। এবং আমি আমার যে দর্শক আছে, দর্শক বন্ধুদের জন্যই আমার জীবনে কিছু বাস্তব ভৌতিক অবস্থা বা ভৌতিক অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। জানি না কেউ বিশ্বাস করবে কি না করবে। এই বিশ্বাস করা না করা নিয়ে একটা ছোট্ট কথা বলে নি। আমরা আগের দিন একটা মানে পডকাস্ট করেছি, যেটাতে ভূত গ্রাম বলো বা বিভিন্ন উপরে, যেটাতে আমাদের ছিল D-Shadow ইউটিউবের দিগন্ত। ও যদিও আমার সাথে কাজ করে, তা সেখানে দাঁড়িয়ে যখন আমরা বারবার শুট করছিলাম, তুমিও এসেছিলে রাস্তায়, তুমি যখন ক্যামেরা বারবার যখন আমি যখন বলছিলাম যে ভূতেশ্বর মহাদেব, এই ভূতেশ্বর মহাদেবের যে কথাটা বারবার বলছিলাম, আমাদের পুরো ডাটাই ক্রপ হয়ে গেছে, ফুল ডাটা ক্রপ। এটা কিন্তু একদম মানে এটা অবাস্তব হলে সত্যি যে এটা কেন হলো আমরা কিন্তু বুঝতে পারলাম না। আজকেও দেখো, আজকেও দর্শক বন্ধুদের জানায়, আমরা যা শুটিং করবো তা রেডি হচ্ছি, আমাদেরকে যেন কেউ বাধা দিচ্ছে বারবার বারবার। হঠাৎ প্রবল মেঘ করে আসলো, ঝড় বৃষ্টিতে আসতে গেলাম, লোড সিগন্যাল হয়ে গেল, মানে কোনোভাবে যাতে শুটিংটা না করতে পারে এরকম একটা অবস্থার সম্মুখীন আমরা হলাম একটু আগে। তারপরে ক্যামেরার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, অদ্ভুত অদ্ভুত এরকম ছোট ঘটনা ঘটছে। জানি না আমরা ঠিক দিশায় যাচ্ছি কিনা, আমার মনে হয় ঠিক দিশায় যাচ্ছি। প্যারানর্মাল অ্যাক্টিভিটির যে কাজগুলো আমরা যখন করতে যাই, তখনই দেখেছি আমাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো। তোমার মনে আছে আমাদের মায়াবীরা 2 গল্পটা মনে আছে? সেটা যতবার আমরা করতে গেছি ততবারই কিন্তু আমাদের সমস্যা হয়েছে। তুমি দেখো, একবার পুরো কমপ্লিট করলাম মায়াবীরা 2, করে গেল পুরো ব্যাপারটা। হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা যখনই কোনো ভৌতিক কাহিনীর উপরে শুটিং করতে গেছি, কোনো না কোনো ভাবে আমরা কিন্তু বিভিন্নভাবে বাধা পাচ্ছি। এটা একটা কোনো আনন্যাচারাল যে সোর্স, তার থেকে হচ্ছে কিনা, এটাই আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরো আগ্রহী করছে বলে আমার মনে হয়।
ভূতেশ্বর মহাদেব নিয়ে যেটা কথা হচ্ছিল সেখান থেকে শুরু করি। যে অনেকে বিশ্বাস করে ভূতে আছে, অনেকে বিশ্বাস করে না। এটা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে কোনো কুসংস্কারকে প্রমোট করা হচ্ছে না। যাদের মনে হয় যে ভূত নেই, তারা একবার হলেও এই ভিডিওটা দেখুন, সম্পূর্ণ দেখুন। আর তাদের মনে হয় একবার হলেও ভূতেশ্বর মহাদেব বলে যে আমাদের ইন্ডিয়ার বহু জায়গায় আছে, ভূতেশ্বর মহাদেবের যে স্থান বহু জায়গায় আছে, সেখান থেকে পারলে একবার ঘুরে আসুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং বহু বড় বড় ইউটিউব বলুন, বহু বড় বড় প্যারানর্মাল অ্যাক্টিভিটি যারা নিয়ে রিসার্চ করছে, প্যারানর্মাল যারা হচ্ছে এনকাউন্টার করে, প্রত্যেকে কিন্তু ওই জায়গায় গিয়ে কিছু না কিছু রসদ পেয়েছে, তাদের মধ্যে কিছু না কিছু পেয়েছে। তোমার জীবনে এমন আমি আছে? আমার জীবনে অনেক আছে, আমি এক এক করে বলি। প্রথম ঘটনাটা আমি শুরু করি। তো প্রথম জীবনে আমার একদম স্বচক্ষে দেখা এরকম একটা ঘটনা দিয়ে শুরু করছি। সেবার বছর 12 আগে আমি আমার ওয়াইফ কে নিয়ে আমরা একটা ট্যুর আয়োজন করেছিলাম ইস্ট সিকিম। তো সেই ট্যুরের ট্যুর হবে মে মাস, গরমকাল, 23শে মে আমার মনে হয় দিনটা। সেই আমরা দুটো তিনটে টিম মিলে আমরা রওনা দিলাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে। সবাই বেশ আনন্দে কাটছে। আমরা এনজিপিতে গিয়ে পৌঁছালাম। এখান থেকে দার্জিলিং মেল ধরেছিলাম। এনজিপি থেকে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা সেইভাবে কন্ট্যাক্ট করে রেখেছিলাম যে হোটেলের মালিক ওরা গাড়ি দিয়ে দেবে, গাড়ি করে আমরা যাব। তো আমাদের প্রথম গন্তব্য যেটা ছিল সেটা হচ্ছে সিলারি গাঁও। সিলারি গাঁও। তখন সবে মাত্র ওটা একটা ইকো ট্যুরিজম, মানে একটা পাহাড়ের মধ্যে একটা গ্রাম গড়ে উঠেছে। সেটা খুব বেশি বসতি নেই, হয়তো 10-12টা বসতি আছে ওখানে। বাকিটা পুরো জঙ্গল, ফরেস্ট এবং পাহাড়, এবং পাহাড়ের অপার্থিব সৌন্দর্য। তো আমাদের প্রথমে যেহেতু লং জার্নি, প্রথমে একটা জায়গায় স্টে করতে হবে। ফার্স্ট স্টে আমাদের হলো সিলারি গাঁও। তারপরে ওখান থেকে আমরা জুলুক যাবো, জুলুক থেকে অন্যান্য জায়গায় যাবো, বিভিন্ন জায়গা আছে, সেই পুরো ইয়েটা কমপ্লিট করবো। যাই হোক, তো আমাদের সিলারি গাঁওতে আমাদের গাড়ি আসলো। তো ওখান থেকে এনজিপি থেকে সিলারি গাঁও আমাদের গাড়িতে প্রায় ধরো 3 ঘন্টা 10-15 মিনিট মতো লেগেছিল। তো যাচ্ছি যখন, সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে, এটা হচ্ছে মহানন্দা স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছে। দুদিকে গাছ, একদম বড় বড় গাছ, এর ছায়া, তার মধ্যে দিয়ে সবুজ গাছের মধ্যে দিয়ে আমরা চলছি, পিচ বাঁধানো কালো রাস্তা দিয়ে, মসৃণ রাস্তা দিয়ে, মনোরম পরিবেশ। আমার পাশে যে সবাই রয়েছে, সেই সঙ্গী বন্ধুরা বা আমার বৌদি স্থানীয়, দাদা স্থানীয়, তারা কেউ কেউ সব বুঝেও ফেলছে গাড়ি ক্লান্তি রয়েছে। আমার ওয়াইফ পর্যন্ত, সে তো পুরোটাই একদম মানে এতই ক্লান্ত, পুরো ঘুমিয়ে পড়েছে। যখনই চললো বাস গাড়িটা, তখনই ঘুম শুরু। শ্রীডঙ্গে যখন এলাম তখন ওই 1টা বাজে। দেখুন, শ্রীডঙ্গে আসা মাত্রই মনে হলো যেখানে জনগণ শূন্য, কোনো আওয়াজ নেই, শুধু দূর থেকে যেন কিছু পোকার ডাক, আর দূরে হিম ময়না বলে, গলায় ময়না আছে, আচ্ছা, তার একটা ডাক আমি চিনি এই পাখিকে। এই পাখির ডাকটা করুণ সুরে বাজছে, সুন্দর লাগছে যেতে যেতে। তো ড্রাইভার বললো এবার কিন্তু ডান্সিং রোডের মধ্যে দিয়ে যেতে হবে। ডান্সিং রোড সে আমার কি বলছে, আসলে এই 4 কিলোমিটার পথ আপনার গাড়িতে বসলে বুঝতে পারবেন, গাড়িতে বসেই ডান্স করার মতো, মানে এতটাই ওটা পথ ছিল না, পাহাড় কেটে করা তো, এরকম করে ঘুরছে। তো গিয়ে যখন পৌঁছালাম তখন 1:30 বেজে গেছে। হোটেলে যাওয়া মাত্র যে যার ঘর আমাদের ছিল। আমার মনে পড়ছে আমার রুম নাম্বারটা হচ্ছে D3, রুম নাম্বার D3। হ্যাঁ, D3 তে আমি, আমার রুমটা একটু কোনার দিকে, আর অন্য রুম গুলো ফ্রন্টে। আমারটা হচ্ছে এল টাইপের, এই ফ্রন্টের থেকে এল এর দিকে যে ঘরটা, সেই ঘরটা আমি, যার ফ্রন্টটা হচ্ছে পুরো জঙ্গলের দিকে, পেছনটা পুরো ফরেস্ট, জঙ্গলের দিকে ফ্রন্ট। আর ওখান থেকে একটা সরু পায়ে হাঁটা রাস্তা চলে গেছে, মানে জনমানুষ কেউ নেই আর কি। অসাধারণ সুন্দর জায়গা। পৌঁছে তো আনন্দে আত্মহারা। সঙ্গে আমার সঙ্গে যারা ছিল সঙ্গীরা, তারা তো ক্যামেরা, ছবি, ফুল নিয়ে ব্যস্ত। দুটোর মধ্যে লাঞ্চ করে নিতে হবে। তা আমরা বললাম তাহলে আমাদের শীত, ওখানে তো ঠান্ডা, ওখানে যখন গেছি তখন ঠান্ডা। ওয়াইফকে বললাম যে তুমি তাহলে আগে
তৈরি হয়ে নেবো। ও আগে তৈরি হয়ে নেবে, তারপরে আমি যাবো। আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে এলাম। এবার ঘরের ভেতর থেকে ও দরজাটা দিয়ে দিল, কারণ কে লোকজন হঠাৎ করে ঢুকে যেতে পারে, ও বাথরুমে যাওয়া ফ্রেশ হবে। এই জন্য ও ভেতর থেকে দরজাটা দিয়ে ও জামা কাপড় নিয়ে রেডি হচ্ছে। আমি এদিক দিয়ে বেরিয়ে আসলাম ক্যামেরা নিয়ে, বাইরের ছবি তুলছি, মনোরম দৃশ্য ক্যাপচার করছি, বিভিন্ন রকম ফুলের ছবি, অর্কিডের ছবি, এগুলো তুলছি। মিনিট 10 পরে হয়েছে। মিনিট 10 পরে যেটা হলো, আমার সবাই আত্মহারা প্রকৃতির দৃশ্য নিয়ে। হঠাৎ ভেতর থেকে, ঘরের ভেতর থেকে আমাকে ডাকছে আমার বাড়ি, তাড়াতাড়ি এসো, আমার নাম ধরে ডাকছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি যাচ্ছি, দাঁড়াও। বলছি না, তাড়াতাড়ি এসো। তো আমার ওখান থেকে ক্যামেরার ছবি তুলে আমি একটু দৌড়েই গেলাম। দৌড়ে যখনই যাচ্ছি তখনই দেখছি যে ওই দরজা ফিটকিনিটা খুলে আমি যাওয়ার আগেই আমার ওয়াইফ একদম কাঁদো কাঁদো অবস্থায় বিধ্বস্ত হয়ে চোখ মুখ বড় হয়ে গেছে, মুখটা লাল হয়ে গেছে, সারা শরীর ঘামছে, এই অবস্থায় দৌড়ে চলে এসছে আমার কাছে। এসে একটাই কথা বলছি, ভূত ভূত হয়ে হাঁপাচ্ছে, ভূত ভূত। কি হয়েছে কি বলবে তো, বলার মতো অবস্থা নেই। এই জায়গায় ছোট্ট করে টুকবো, সেটা হচ্ছে ভূতের বিশ্বাস। দেখো, আমি তোমার মনের মধ্যে সত্যি বলবো ভয় আছে, কিন্তু ভূত আমি কোনোদিন প্রত্যক্ষ করিনি। ফলে ফিল করেছো, ফলে অন্ধকার জায়গা, একা একা থাকা, এইসবের জায়গাগুলো আমার ভেতরে একটা ভয় ফিল করতে পারি। একটা তোমার ঘটনা আছে যেটা, হ্যাঁ সেটা বলবো, সেটা পরে আসছে। ফিলিং, হ্যাঁ চোখে কিছু দেখিনি, কিন্তু অনুভব যা করেছি তো চোখে দেখা। সত্যতা বলতে গেলে দর্শক বন্ধুদের বলি, মানে এই যে বলা হয়, অনেকে বলে ভূত এসে চর মারে, ভূত এসে মারে, এগুলো পুরোপুরি আমার মনে হয় ফালতু কথা। কারণ ভূত মানে একটা ছায়া, সে যতক্ষণ না কোনো একটা দেহ পাচ্ছে, তার মধ্যে এন্ট্রি করছে, ততক্ষণ তাদের তো, আপনার যদি এখন একটা কি হলো হাওয়া আছে যদি মুখে চর মারে, আপনি বুঝতে পারবেন? নিশ্চয়ই না। সেরকমই ব্যাপার, যেটা আমরা যখন হাওয়াটাকে দেখছি, হাওয়াটাকে অনুভব করা যায়, তাকে দেখা যায় না। তেমনই ভূতের ব্যাপারটা হচ্ছে একদম অস্তিত্বটা অনুভব করতে হয়, অনুভব হবে। হ্যাঁ, সেটা কি অন্ধকারে দেখা গেলে কালো একটা ছায়া, সেগুলো দেখা যায়, সেগুলো দেখা যায়। অনেকে দেখেছে, অনেক বড় বড় মানুষ দেখেছে, তারা ভূতের করে না। সেগুলো আমরা পরপর সবই শেয়ার করবো। যেই ঘটনায় বলছেন সেই ঘটনায় ফিরি। আমরা সবাই, আমার কলিগরা সব ছুটে এলো, কি হয়েছে কি হয়েছে। তো আমার বৌদি ছিল, বৌদির কাছে ও চলে গেল, বৌদি ওকে আস্তে করে রিসিভ করে বললো আমার ঘরে এসো, কি হয়েছে বলো। আমরা সবাই গেলাম, কি হয়েছে বলো। একটু চোখে মুখে জল টল দিয়ে, ও ঘামছে, ঘামটা মুছিয়ে দিয়ে তারপরে যে ঘটনা শুনলাম সেটা এইরকম, যে ও ঘর থেকে জামা কাপড় নিয়ে টয়লেটে যাচ্ছে। এই সময় টয়লেটে, তার আগে ও কি করেছে, টয়লেটের বালতিটা ভরার জন্য জলটা ছেড়ে দিয়েছিল, ট্যাপটা ছেড়ে জলটা ভরছিল। এবার জলটা ভরে যায়, ডাইরেক্ট গিয়ে স্নান করবে। ও বলছে যে হঠাৎ করে বাথরুমের মধ্যে যখন ঢুকতে যাবে, তখন ও এক পলক দেখলো যে বালতিটা ভরে গেছে জলে, জলটা ওভারফ্লো করে পড়ছে। এবার ও গিয়ে বন্ধ করবে, এই সময় যখন যাচ্ছে তখনই একটা, যেটা ও দেখলো, ওর কথাই বলছি একদম স্পষ্ট, ও তো মানে সত্যি কথাই বলা, মানে এইরকম তো মিথ্যে কথা বলে আমাদের একটা আনন্দ নষ্ট করার তো উদ্দেশ্য নয়। যেটা ঘটেছে, ও হঠাৎ করে দেখছে যে কোনো অবয়ব নয়, কিন্তু ওরা তো একটা হাত এসে, ঠিক হাতটা রেখেছে, একটা হাত এসে ট্যাপটা বন্ধ করে দেবে। ট্যাপটা যখনই বন্ধ করে দিল, ও অন্ধকার অন্ধকার ঘরটা, কারণ ওখানে আলো দিনের বেলা জ্বলে, সন্ধ্যের পরে সোলার লাইট গুলো হোটেলের ঘরগুলো জ্বলে। কোনো সিসি নেই, যেহেতু পুরো ফরেস্টের মধ্যে সোলার সিস্টেম আছে। সোলার সিস্টেম দিনের বেলায় চালায় না, রিজার্ভ করে রাখে যে নষ্ট হয়ে যাবে তাই। ওই দেখছি একটা হাত, একটা কালো রঙের লোম যুক্ত, মানে লোমস হাত বলতে পারে, একটা বেশ বড় একটা লোমস গ্লাভস পরা হাত যেমন হয়, ঠিক তেমনি একটা বড় হাত এসে ট্যাপটা পুরো বন্ধ করে দিল। এটা একদম চোখে দেখেছে।
দেখে ও সাহস করে যে কে ওখানে, ও ভেবেছে কেউ হয়তো লুকিয়ে আছে ঘরের মধ্যে, হতেই পারে। হতেই পারে টান টান করতে যাবে, লুকিয়ে থাকলে বিপদ। কে কে বলে যখন কে কে বলে পুরোপুরি বাথরুমের মধ্যে ঢুকেছে, তখনই দেখছে হঠাৎ করে ওর সামনে একটা কালো ছায়া, কোনো অবয়ব বা মূর্তি নয়, কালো একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, যেটা পুরো একটা মানুষের দেহের চেহারা যেমন হয় ঠিক তেমনি বেশ লম্বা, মানে মাথাটা থেকে গেছে দেওয়ালে, মাথা কিন্তু দেখেন কারিশো করে। একদম কার্নিশের উপরে মাথা থেকে গেছে, কিন্তু বডি গলা তার হাত সবই কালো রঙের, একটা লোক যেন কালো বোরখা পরে দাঁড়িয়ে থাকলে যেমন হয় ঠিক এরকম করে দাঁড়িয়ে। কে 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 বলেছে যে, তারপরে ও যে আর ফিরে তাকাবে, ফিরে তাকানোর মতো ওর শরীরে আর সেই জোশ ছিল না, সারা শরীর দিয়ে মানে শিহরণ উঠে গেছে, রক্ত যেন ঠান্ডা হয়ে এসছে, ঘামছে শরীর, যেতে যেন শীতল রক্ত। ও আর সেই সাহস হলো না আর একবার ফিরে তাকায়, তখনই ও ভেতর থেকে তাড়াতাড়ি এসে বলে আমাকে ডাকছে, তখন একটা ডাক্তার দিই। এই কথা শুনেই সঙ্গে সঙ্গে আমরা তিনজন মিলে আমরা বললাম চলো গিয়ে দেখি কেউ আছে কিনা। ও তো দরজা বাইরে থেকে বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে আমাকে ডাকছে। আচ্ছা, তাহলে তোমার ইনভেস্টিগেশন করেছে ভেতর কেউ আছে? ইনভেস্টিগেশনের জন্য যখন এই কথা বলেছে ভেতরে কেউ আছে এরকম চেহারা, তখনই বুকের মধ্যে আমার যে কিছু হচ্ছিল না তা না, একটা ভয় ছিল যদি কিছু দেখি। প্রিপারেশনের জন্য একটা ওখান থেকে পাশে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে নিলাম হাতে, চোর হতেই অন্য কেউ পাগল টাগল কেউ ঢুকে থাকতে পারে, তারা হঠাৎ অ্যাটাক করে দিতে পারে। এইসব ভেবেই আমি আমার যে বন্ধু ছিল দাদা স্থানীয়, এবং আর এক দাদা তিনি আমার সিআইডি ডিপার্টমেন্টে ছিলেন পুলিশে, আচ্ছা সেই দাদাও ছিলেন, সেই দাদা ওই চলতো, সেই দাদা বেশ বিশাল লম্বা চওড়া, বিশাল সাহসী, বললো আমি ব্রাহ্মণ আছি, কোনো ব্যাপার নেই। যাই হোক আমরা আস্তে আস্তে গেলাম, দাদাই আগে ঢুকলো, কোন জায়গায় চলো দেখি, ও তো আসবে না কিছুতেই, আর এই ঘরে আমি যাবো না। আমরা জোর করে বললাম সবাই মিলে চলে, এখন তো আর কোনো ভয় নেই, একদম সবাই মিলে ঢুকলাম। ঢুকে টয়লেটের মধ্যে দরজা খুললাম, যেই দরজা খুললাম একটা আওয়াজে দরজা খুলে গেল। সেখানে যেন একটা ভৌতিক পরিবেশ, অন্ধকার হচ্ছিল, ঘরের পর্দাটা একটু সরিয়ে দিলাম, জানলা পর্দাটা সরিয়ে একটু আলো এলো, ঘরে গিয়ে দেখছি না, সত্যি বলতে কোনো জল ওভারফ্লো হয়, জল তখনও বালতির মধ্যে ওই অবস্থায় রয়েছে, ভরে যায়, জল ওভারফ্লো হয়। এদিকে বৌদি তো দেখছিল যে জল ওভারফ্লো হচ্ছে এবং একটা হাত এসে জলটা বন্ধ করছে। এখান যে একটা জিনিস বলছি, মানে যারা বিশ্বাস করে না তাদের প্রশ্ন হিসেবে তোমার প্রশ্ন তুলে দেবে। এটা যারা বিশ্বাস করে না, আমরা যারা বিশ্বাস করি তারা হয়তো বলবো ঠিকই আছে, এটা হতেই পারে। যারা বিশ্বাস করে না তাদের পক্ষ থেকে যে প্রশ্নটা আসতেই পারে, আপনাদের হয়ে প্রশ্ন করছি দর্শক বন্ধু, যে ঘুম নেই ঠিক আছে, হ্যাঁ এটা তো একটা ভালো প্রশ্ন, এটা হতেই পারে। এইটা বলেই আমরা ওকে অন্তত সান্ত্বনা দিয়েছি, তো ওকে তো ভয়ের কথা বেশি বললে হবে না, ওকে আমরা সচক্ষে দেখালাম যে কেউ নেই, তিনি সারা রাত জার্নি হয়েছে, যেটা আমাদের সাধারণ ব্যাখ্যা। সারা রাত জার্নি হলে অনেক ক্লান্ত থাকে, ক্লান্ত থাকলে একটা ঘুমের ঝুল থাকে, ঘুমের ঝুলে চোখের সামনে অনেক কিছু হঠাৎ করে আমরা দেখতে পারি, কিন্তু বারবার ও বলছে আমার কোনো ঘুমের ঝুল নেই, আমি স্পষ্ট দেখেছি। এটা এরকম নয় যে ঘুমিয়ে পড়েছিলাম ঝুলের মধ্যে দেখেছি বা স্বপ্ন দেখেছি, তা তো নয়, সে তো স্নান করতে যাচ্ছে তখন ঘুম কিছু, সে বলছে না আমি নিজেই চোখে দেখেছি। আর তুমি যদি কোনোদিন সঠিকভাবে নিজে দেখো, সেটা যদি অন্য কেউ বলে আপনি দেখুন, তোমার কিন্তু মনে হচ্ছে তার সঙ্গে এটা হয়, তবুও আমরা তাকে আশ্বস্ত করেছি যে তুমি এখন দেখো কেউ নেই, তাহলে হয়তো কেউ ঢুকেছিল, কোনো চোর হতে পারে, কোনো মানে এইসব পাগল জাতীয় কোনো লোক ঢুকে থাকতে পারে, শান্ত করার জন্য। এই বলে তাকে আমরা ওই ঘরে, সে বলছে আমি আর ওই ঘরে থাকবো না। আমরা তখন সিদ্ধান্ত নিলাম, আমার যে দাদা আছে সে দাদা ব্রাহ্মণ, সে দাদা বললো আমরা ছেলেরা ওই ঘরে থাকবো, ঠিক আছে, আর বৌদি দিয়ে ভাইজি দিয়ে আর এক বৌদি দিয়ে আর এক ভাইজি দিয়ে ওরা একটা ঘরে থাকবে একসঙ্গে, আমরা ওই ভৌতিক ঘরেই থাকবো। যে ভয়টা ছিল
ওই ভয়টাতে শুধু মনে হচ্ছিল রাতটা কাটলেই আমরা সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাই। তা এরকম জিনিস যে হোটেলে আছে না তোমাদের, হ্যাঁ, হোটেলে কেউ হোটেলে যে লোকটা আমাদের জল সাপ্লাই করেছিল, হোটেলে খুব একটা কর্মচারী নেই, 3টে কর্মচারী ছিল। একজন কর্মচারী জল গুলো দেয়, ওকে ডাকলাম, ওকে বললাম যে ইংলিশে যে যে क्या है ये? হ্যাঁ কি हाँ यहाँ। তো ও কোচকে এসে বললো যে না দাদা সেরকম তো কিছু এখানে নেই, কিন্তু ও যে কিছু নেই বলছে ওর মুখ দেখে আমার মনে হলো কিছু একটা ঘটেছিল। মানে কিছু জানে ওর চেপে যাচ্ছে। লুকাচ্ছে, হ্যাঁ, আচ্ছা, জানে ও চেপে যাচ্ছে। তো এই একটা ঘটনা। মানে মুখে চেপে হাসি ওই কিন্তু এই ঘটনাটা ঘটলো কারণ ওই এলাকাতেই অনেক প্রাচীন ব্রিটিশদের ভৌতিক কাহিনীর গল্প আপনারা জানেন বা জানবেন, যদি দেখে থাকেন আপনারা নিশ্চয়ই। কালিম্পং, অডিটার, ওখানে যে সমস্ত প্রাচীন দুর্গ আছে, ভূত বাংলো আছে, ব্রিটিশদের সেই বাংলো আজও আছে, কিন্তু সেখানে সেই ভয়ের ব্যাপারটা কিন্তু অনেকেই প্রত্যক্ষ করেছে বলে আমার জানা। তো ওই অঞ্চলটা কিছুটা হলে ভৌতিক থাকলেও থাকতে পারে। তো সেই জন্য আমি বিষয়টা অবিশ্বাস করিনি, আমরা কিন্তু প্রত্যেকেই বিশ্বাস করেছি। আচ্ছা, এছাড়া একটা কি বলছিলে? এছাড়া আরেকটা যেটা ঘটনা সেটা হচ্ছে, এটা খুব বাস্তব পরিস্থিতি, আমি পুরো ফিল করেছি, এটা আমার নিজস্ব। ফিল করা বলে বলি, আমার একটা বাজে অভ্যেস আছে। মানে বাজে অভ্যেস বলতে হয়তো ইনঅ্যাকচুয়াল অ্যাক্টিভিটির জন্য হয়। আমার সঙ্গে বহুবার বহু কিছু ঘটে গেছে, যেটা পরবর্তী পডকাস্টে আমি নিয়ে আসবো, আমার রিয়েল লাইফ নিয়ে আসবো ওখানে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন কোথাও যাই, কোনো জায়গায় যদি মনে হয় যে ইনঅ্যাকচুয়াল অ্যাক্টিভিটি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, আমি ফিল করতে পারি এবং সেখান থেকে অনেক কিছুই শেখা আমার। দেখো আমি কথার মধ্যে বলি, এই জিনিসটা নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা গবেষণা তো আছেই, এবং এর একটা শিক্ষা আছে। এই শিক্ষাতে অনেকে এই লাইনে যাচ্ছে যারা খুব সাহসী, তারা এই ঘোস্ট অ্যাক্টিভিটিস নিয়ে, প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিস গুলো হয় এইগুলো নিয়ে কিন্তু গবেষণা করছে। গবেষণামূলক অনেক বইও আছে, বিদেশে অনেক বই আছে, তথ্য আছে। তাতে বিদেশ কথা বলি বিদেশে তোমার হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে রীতিমতো ডিপ্লোমা। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি, তাহলে আমরা অবিশ্বাস করি কি করে বলো? আমরা তো অবিশ্বাস করতে পারি না, এর তো অস্তিত্ব আছে, তারা স্বীকার করেছে। তারা রীতিমতো বলেছে যে আত্মা অবিনশ্বর। আত্মাটা একটা শক্তি, শক্তির মৃত্যু তার সূত্র অনুযায়ী শক্তির বিনাশ নেই। শক্তিকে ভেঙে ফেলা যায় না, ঘুরিয়ে ফেলা যায় না, পুরানো যায় না। শক্তিটাকে কিন্তু যতই জয় করো এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জুড়ে শক্তিটা কিন্তু থেকেই যায়। এই জায়গায় দাঁড়িয়ে বলবো আর একটা বার্তা দেবো, সেটা হচ্ছে এটা কোনো প্রমোট করে না, বারবার বলছি যে কোনো ঘোস্ট অ্যাক্টিভিটি বা এরকম কুসংস্কারকে প্রমোট আমি করছি না। যারা বিশ্বাস করে না তারা একটা এটা নিয়ে রিসার্চ করেছি, রিসার্চ করে বহু তান্ত্রিকের মুখে শুনেছি যারা বলেছে তারা যে যারা মনে করে ভূত নেই তারা শ্মশানে চলে যায়, শ্মশানে গিয়ে মানে এক হাঁড়ি চাল নেবে, এক হাঁড়ি চাল নিয়ে চিতার আগুনে সেটাকে ফোটাতে হবে, চিতার আগুনে ফুটিয়ে ওর থেকে এক মুঠ ভাত নেবে, নিয়ে এরা ঠিক এইভাবে 3বার পিছনে ছুঁড়ে মেরে বলবে আয়। তারপর তারা বেঁচেছে বা সেখানে সঠিকভাবে ফিরে আসতে পারলো। কেউ ট্রাই করবেন না, কারণ এটা কেউ ট্রাই করবেন না, দরকার নেই, ডোন্ট ট্রাই, বেশি দেওয়ার হওয়া ভালো না একদম। তবে যদি গবেষণা বা জানার ইচ্ছা থাকে তো গবেষণামূলক পত্র, গবেষণামূলক তথ্য করতে হয় সঙ্গে এক্সপার্ট এগুলো জানুন। এগুলো তখনই করবেন, এর অনেক প্র্যাকটিস আছে, অনেক প্রতিরক্ষা, নিজেকে সুরক্ষিত করে একদম তারপরে যাতে এগোনো যায় সেই ব্যবস্থা তারাই করতে পারে, একদম, যাতে সেই সুরক্ষা বলয়ের মধ্যে হ্যাঁ সে ফিরে আসতে পারে। ফলে আপনারা কেউ এরকম ট্রাই করবেন না, আমাদের এরকম উদ্দেশ্য নয়। একদম আমাদের উদ্দেশ্য আমাদের শেয়ার করা গল্প, মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভয়ানক ভৌতিক পরিবেশ এর গল্প আছে, সেটা বাস্তব হোক অবাস্তব না, সে নিজে যতটা ফিল করেছে সেই ফিলের গল্পটুকুই আমরা এখানে বলতে এসেছি। যতবার
বন্ধুরা যতবার দেখেছি এরকম হয়, এক্ষুনি আমাদের ক্যামেরা ডাউন হয়ে গেছিল, ক্যামেরা অটোমেটিক রেকর্ড বন্ধ। এগুলো হচ্ছে, এগুলো হওয়ার আগে আমি আমার একটা বলে নিই আরেকটা ঘটনা। সেটা হচ্ছে পূর্বস্থলী বলে জায়গাটা। সবকিছু আমার সরি বন্ধুরা, আবারও কেটেছিলাম, কারণ দুটো ক্যামেরা চলছে, দুটো ক্যামেরাতেই আমার চেক করে নিলাম, কারণ এই ক্যামেরাটা আমার সামনে যেটা রয়েছে এই ক্যামেরাটা ডাউন করে দিচ্ছি, ডাউন করে জানি না রেকর্ড হচ্ছিল, হঠাৎ করে টিক করে আওয়াজ এলো, রেকর্ড বন্ধ। তাই ওইটাও চেক করলাম, পাশাপাশি এই জায়গাটা যে ক্যামেরা আছে দুটো ক্যামেরা চেক করে রাখলাম যাতে প্রবলেম না হয়। হ্যাঁ বলো। তো পূর্বস্থলীতে আমার মায়ের কাকা থাকতেন, মেজ কাকা। মেজ কাকা কত হয়েছেন, গত তখন যখন গেছি তার থেকে 3 মাস আগে মারা গেছেন। আচ্ছা আমাদের মেজ দাদু হয়। আচ্ছা। ভীষণ ভালোবাসতে, আগেও বেশ কয়েকবার গেছি। তো দাদুর আমাদের শখ, কি খাবি, কোথায় যাবি, ঘুরতে যাবি, পয়সা করে দেওয়া, দাদু আলাদা আলাদা আলাদা। তো দাদু মারা গেলে দাদুর মৃত্যুর অনুষ্ঠানে আমরা যেতে পারিনি। তারপরে হ্যাঁ বাৎসরিকে আমরা যেতে পারিনি বলে তারপরে পরীক্ষা ছিল সামনে, এক একজনের পরীক্ষা, স্কুল এসব ছাড়িয়ে যখন গরমের ছুটি পড়লো, গরমের ছুটিতে ঠিক করলাম যে আমরা মার মেজ কাকা মেজ দাদুর বাড়ি যাবো। তো আমরা সবাই মিলে মাও গেছিল, বাবা শুধু কলকাতায় ছিল, মার সঙ্গে আমরা 4 ভাই বোন সবাই গেছি। তো মেজ দাদু 3টে মেয়ে, বাড়িতে ছেলে কেউ নেই। মেজ দাদু 3 মেয়েরই বিয়ে হয়, 3 মেয়ে ওরা অবিবাহিত, আর মা আছে তাদের, মানে আমার মেজ দিদা। বেশ সুন্দর পরিবেশটা দারুণ। ক্যামেরাতে বলতে লাগলো গরম কারণে দাদুর বাড়িতে তোমার বেশ গাছপালা আছে, বিভিন্ন গাছপালা, হাওয়া আর খোলামেলা বাড়ি। তো বাড়িটার একটা গঠন বলি, পুরোনো দিনের বাড়ি, ব্রিটিশ আমলের সেই যে ঘর, সেই কড়িবর্গার সেই দেওয়াল একটা দিকে, আর রাস্তার দিকে আর একটা বিল্ডিং দাদু নতুন করে করেছিল। সেটা হচ্ছে লোকজন আসলে তারা পুরোনো ঘরে অনেকে থাকতে চায় না, দাদু সেরেস্তায় কাজ করতো। সেরেস্তা অনেকে এই দলিল পত্র লেখালেখি এইসবে কাজ করতে যাবে। আর ব্রাহ্মণ তো যজমানি করতো, অনেক যজমান ছিল। আচ্ছা তোমার মামার বাড়ির ব্রাহ্মণ? হ্যাঁ মামাবাড়ি ব্রাহ্মণ। মামাবাড়ি পুরোপুরি ভরসের ব্রাহ্মণ এবং পুরোপুরি এই প্রফেশনের জন্য সঙ্গে যুক্ত এখনো। মানে আমার তোমাদের টাইটেলটা কর্মকার, দিকে ওই সময়ে একটা লাভদায়কের ব্যাপার ছিল। আচ্ছা যেটা অন্য কোনো দিন ছিল। হ্যাঁ সেটা একদিন শুনেছি, আর মারাত্মক গল্প, সমাজ ব্যবস্থায় সেই বিদ্যাসাগরের কথা উঠে আসতে হয় আর কি। আচ্ছা যাই হোক, তো মেজো দাদুর বাড়ি গেছি। কি বলবো, সেদিন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, গরমকাল, দুপুর বেলায় সবাই খেয়ে দিয়ে, কিন্তু ওখানে বেশ চল আছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম দিতে হয়। তো আমরা জার্নি করে গেছি। আমি তখন এই ক্লাস 8-9 পড়ি। আমি গেছি, গিয়ে খাওয়া দাওয়া করেছি। আমি বললাম তোমরা বললাম তোরা সব এখানে থাক, মা, তারপরে মা তো তার বোনেদের দিয়ে একেবারে গল্পের মজবুত, তারা বসে পান টান খেয়ে গল্প করছে এক ঘরে, আর আমার দিদিরা দাদা ওইখানে ওই নতুন যে পুরোনো ঘর, সে পুরোনো ঘরে বেশ ঠান্ডা ঘর হয়, জানো তো, 20 ইঞ্চি দেওয়াল। সেই 20 ইঞ্চি দেওয়াল মানে বেশ ঠান্ডা ঘরটা, সেই ঘরে রয়েছে। আমি বলছি আমি নতুন ঘরে যাব, আমার মাসিরা কেউ আমাকে যেতে দিচ্ছে না, বলছে না তুই একা যাবি না ওই ঘরে। কেন? আমি কেন যাবো না, কি হয়েছে, আমার ওই ঘরটা ঘুমাবো, ফ্রেশ ঘর, পরিষ্কার ঘরটা রয়েছে। বলছে না যাস না। আচ্ছা ঠিক আছে যা, তাহলে আমি খানিকক্ষণ পরে আমরা যাচ্ছি। এবার আমি ঘরে আসলাম, ঘর খুললাম, সুন্দর খাট পাতা। আসলে ওই ঘরটাতেই আমার দাদু ওই খাটে থাকতেন, আর খাটের পাশে দাদুর সেই দড়ি, তারপরে আরো জিনিসপত্র থাকে, সম্পত্তির যা জিনিসপত্র সব রাখার একটা কাঠের বাক্স ছিল। এই কাঠের বাক্সের দলিল আছে, 2-3টে দলিল, তারপরে আরো কাগজপত্র, ইমিটেশনের কাগজপত্র, খাজনা জিনিস সব রাখা থাকে। তা দাদুর খাটটা সুন্দর করে চাদর পাতা, বিছানা পাতা আছে, পাশে বালিশও আছে। আমি দেখলাম বাহ, মহা একদম আনন্দের সময়, একদম ফ্রেশ ঘর। গেলাম, ঘরে গিয়ে আমি একটা, আমার আবার গোয়েন্দার গল্প পড়ার খুব অভ্যাস। আচ্ছা ডিটেকটিভ গল্প। আচ্ছা তা আমি ব্যোমকেশ বক্সীর ডিটেকটিভ গল্প বই নিয়ে গেছিলাম, গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে গল্পটা পড়ছি।
আর এইসব গল্প করতে গেলে একা নির্জন হ্যাঁ নিজের ঘরে বেশ বুঝে লাগে, বেশ মজা তার দিয়ে কথা বললে মনে সংযোগ নষ্ট হয়ে যায়। যাই হোক, গিয়ে আমি তো ঘুমিয়ে পড়বো, এখানে নিয়ে আমি বিছানায় গিয়ে একটু বালিশটা দিয়ে প্রথমে হেলান দিয়ে পড়া শুরু করলাম। তখন নিজেকে বেশ তখন মনে ছিল যে না একটুখানি আর একটু শুয়ে নি, মানে এবার একদম টান টান হয়ে বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে মানে পড়তে পড়তে যে কখন আমার চোখ জুড়িয়ে এসেছে আমার আর কোনো হুঁশ নেই। এত ঘুম পেয়ে গেছে, বুকের পরে বইটা দিয়ে বইটা রেখে আমি ঘুমিয়ে পড়েছি। আমি পরে জানলাম আর কি, আমি পরে শুনলাম যে আমি বুকের পরে বই দিয়ে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে যে ঘটনাটা ঘটেছে সেইটা আপনাদের বলি। ঘটনার পরে যে হঠাৎ কালবৈশাখী ঝড়, মানে বিকেল তখন 4টে 4:30 বাজে, হঠাৎ অন্ধকার করে কালবৈশাখী ঝড়। ঝড় আসাতে আমি ঘুমিয়ে পড়ার পরে এই যে ঝড় এসে আমার দরজার জানলা সব খোলা ছিল, ধুমধাম করে বাড়ি খেয়েছি, তাতে আমার ঘুম ভাঙে। এতটাই আমি ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছি। পড়ে হঠাৎ আমি শুনতে পাচ্ছি, ঘুমের মধ্যে আমি কিন্তু শুনতে পাচ্ছি পরিষ্কার, যখন হয় না যে আদৌ ঘুম যাকে বলে, মানে আমি শুনতে পাচ্ছি কিন্তু উঠে যেতে পারছি না, উঠে যেতে পারছি, মানে ঘুমটা ভেঙে যে আমি উঠবো সেরকম ইচ্ছা আমার নেই। আমি হঠাৎ করে দেখছি কি যেন ঘরের মধ্যে ঢুকলো, একদম স্পষ্ট বলছি, পায়ের আওয়াজ, পাটা মুছছে, মানে মেঝেতে পা মুছলে যে আওয়াজ হয়। আমি ভাবলাম আমি তো ঘুমটা বেশ বসে গেছে, কত পাত্তা দিলাম না, যে নিশ্চয় মাসি চাচিকে এসছে পরে আসবে বলেছে। তারপরে আমার মাথার কাছে যে বাক্সটা রাখা রয়েছে সেই বাক্সটা খোলা আসলাম, তখনও কিছু তখনও চোখ খুলিনি যে বাক্সের মধ্যে কিছু দেখতে। বাক্সটা বন্ধ করলো, সিটকিনি আটকালো, তার আওয়াজ পেলাম। তারপর যে ঘটনা ঘটলো এটা একদম গা শিউরে ওঠা ঘটনা, দেখতেই পাচ্ছি একদম গা শিউরে ওঠা ঘটনা। সেটা হচ্ছে আমি কাঠ হয়ে শুয়েছিলাম, আমি অনুভব করছি আমার পাশে এসে একজন কেউ বসলে তার পিঠটা আমার পিঠে ঠেকলে কি অনুভব আছে পুরুষটা বোঝা যায় কেউ বসছে। আমার গায়ে পুরো ঠেস দিয়ে কেউ বসেছে, বসে আমার গায়ে আলতো একটা আঙুলের ছোঁয়া। মানে কি বলবো আপনাদের, অবিশ্বাস করার কোনো জায়গা নেই, কোনো মিথ্যে ঘটনা নয়, একদম বাস্তব সত্যি ঘটনা বলছি। হাত দিয়ে যেন কেউ একটা আলতো হাতের একটা ছোঁয়া দিয়ে আমাকে একটা স্নেহমূলক যে আচার, স্নেহ যত্ন আদর, এইভাবে দ্বিতীয়বার যখন আলতো করে হাত বুলিয়েছে, হাত বোলালে কি হয় একটা সেন্স ফিরে আসে গায়ে, দেখবেন একদম ঠিক তেমনি আমি প্রথমে ঘুমটা ভাঙছিল না, যে গাটা কে ডিস্টার্ব হচ্ছে, মানে জাস্ট একটা মোচড় দিয়েছি, দিয়ে আমি পাশটা ফিরেছি। পাশ থেকে যেটা দেখলাম একদম সচক্ষে দেখা, সাদা ধুতি পরা একটা ছায়া আমার সামনে দিয়ে বেরিয়ে গেল, পুরো দরজা দিয়ে বেরিয়ে গেল। কারণ এর আগে ঝড়টা হয়েছে, ঝড় হতে দরজা বাড়ি খেয়ে দরজা আবার খুলে গেছে, খোলা অবস্থা রয়েছে, কিছু জলও ছিটে এসে পড়েছে। জল ছিটে এসে পড়ার পর যে ঘটনাগুলো পরে প্রত্যক্ষ করে, হঠাৎ সাদা ধুতি পরা কে যেতে পারে, আমার তাক করে উঠে বসেছে। এর সাথে বড় নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘাম নিয়ে আমার একটা সাইড পুরো ভিজে গেছে, একটা সাইড কাপে খেয়েছিলাম, ঘামে ভিজে গেছে। এই সময় ওই যে কি একটা চোখটা খুলে দেবে কি চলে গেল, আমি তখন মাসি 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 ডাকি, হ্যাঁ আসছি দাদা, কি আছে ঘুমিয়ে পড়েছিস? ওরা তো ওই দিয়ে গল্প করতে বসছিল ওই ঘরে। মাসি তাড়াতাড়ি ছুটে এসছে, ছুটে আসা আগে কি হয়েছে রে, কি ঘুমিয়ে পড়েছিলি? আর চল আড়াই ঘন্টা থাকতে হবে, চল। কেন এঘরে থাকবো না, এঘরে ঢুকতে দিচ্ছি না, ব্যাপারটা কি?
চল পরে বলবো। মাসি আমাকে তাড়াতাড়ি ওই ঘর থেকে দরজা জানলা সব বন্ধ করে তাড়াতাড়ি ওই ঘর থেকে আমাকে নিয়ে গেল, গিয়ে ওখানে দিদিদের সামনে বসানো, বসে জল দিল, জল খা। ঠিক আছে, ডাকতিস কেন? না কিছু না, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তুমি এসছো মনে হয়। হ্যাঁ আমরা গেছিলাম হয়তো। এই তুই গেছিলি মানে? আর এক বোনকে বলছে। বলে দেখলাম মাসি একটু একবার চোখ মারলো, ইশারা দিল। কিন্তু বললো হ্যাঁ আমি গেছিলাম তো। তুই দেখিস না আমাকে? আমি বললাম না, ধুতি পড়ার মতো দেখলাম। বলি না তুই ঘুমিয়েছিলিস, তুই দেখেছিস। আর জল টল খা, আর আমার ঘরে একা একা যাবি না। আমরা জানিস সন্ধ্যের পরে ওরা যায় না। কেন তুই ব্যাপারটা বলো তো? বলছে না তোরা বাচ্চা মানুষ, ও ভয় টয় পাবি। ভয় পাবো কেন? বলছে না সবে তোর দাদু মারা গেছে না, বা সিলেক্ট হয়েছে এখনো দাদুর ওখানে সব থাকে তো, দাদুর ঘর, দাদুর সব জামা কাপড় টাপড় সব রয়েছে তো, মনের মধ্যে একটা ভয় থাকে। আমরা ওই জন্য সন্ধ্যে দিয়ে সব দুজনে মিলে যাই ঘরে। আর এক মাসি দাঁড়ায়, আর এক মাসি সন্ধ্যে দেয়, দিয়ে তখনকার দিনে এই ধুনো দেওয়ার একটা প্রচলন ছিল। ঘরে ধুনো দিয়ে দরজা লাইট টাইট বন্ধ করে, দরজা বন্ধ করে তালা মেরে তারপর ওরা এই ঘরে চলে আসে। ওই ঘরে মাসিরা কেউ থাকে না, এবং কেউ দিনের বেলাতেও গিয়ে ওই ঘরে থাকে না। কিন্তু ঘরটা অপূর্ব সুন্দর, তোমাকে দেখলেই মনে হবে বিছানায় গিয়ে গড়াগড়ি খায়। আর আমরা তো জানো ছোট মানুষ, অত এই ঘরে কি আছে না আছে এত ভয় বেশি ব্যাপারটা ছিল না বলে আমি ওই ঘরে গেছিলাম। পরে আমার মার কাছে মাসি যে গল্পটা করেছে, এই গল্পটা বলি ঘটনাটা। আমি যে ঘটনাটা সব খুলে বলেছিলাম যে এই ঘরে মাসিরা বললে যে জানিস বাবা না আজ ওই ঘরে আসে। আমরা প্রতিদিন গিয়ে দেখি কোনো না কোনো কাগজপত্র ছড়ানো ছিল না, দরজা বন্ধ থাকে, জানলা বন্ধ থাকে। ঘরে গিয়ে দিনের বেলা খুলে গেছে, কিন্তু দরজা জানলা খুলে সকালবেলা যখন খুলে তখন মনে হয় জানে বিছানার চাদরটা একটু কুচকানো, এলোমেলো। কখনো সবসময় না, কখনো কোনো ওই ড্রয়ারের কোনো কাগজ হয়তো বিছানা পড়ে। এটা দেখে ওদের বিশ্বাস যে বাবার আত্মা ঘরে আসে। বাবার খুব প্রিয় ঘর ছিল, এই ঘরটা এত প্রিয় ছিল বাবা এবার তো এই ঘরটা বেরোতো না, ওই ঘরেই খাবার টাবার দিতে হতো। বাবা সারাক্ষণ ওই ঘরে এই দলিলের কাগজপত্র লেখালেখি, কাকে কি দিতে হবে, কাকে কি লিখতে হবে, এইসব করতো। আমার দাদু এই ঘটনার পরে মাকে বলেছে। তা আমরা ঘটনা কিছু জানি না। পরে যখন একটু বড় হলাম, 11-12 যখন পড়লাম, তখন আরেকবার দাদুর বাড়ি যাবো বলেছিলাম। তা মা তখন, আমার মা কিন্তু একটু এসব ভীষণ, মার অনেক কাহিনী ছিল। মা এসব কতককে বুঝ দেখার মতো, অবিশ্বাস করার কোনো জায়গা নেই। এই তোমার মায়ের ঘটনা এবং তোমার বাবারও কিছু ঘটনা বলছিলে আছে, সেইগুলো পার্ট 2 তে আছে। অবশ্যই বলবো। আজকে হচ্ছে এই সপ্তাহে যায়, পার্ট 2 টা আরো মজাদার হবে, সেটা আগে থেকেই বলে দিলাম। অবশ্যই আমি আবার আসবো। আমার আরো কিছু অভিজ্ঞতা, আমার মায়ের, আমার বাবার, সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের শেয়ার করব। আপনারা শুনবেন, দেখবেন, আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, অবশ্যই ওয়াচ করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন। আমাদের আরো কিছু করলে যদি আপনাদের ভালো লাগে সেই কমেন্ট সেগুলো জানাবেন। আজকে এ পর্যন্তই, আমার গল্প শেষ। বাকিটা আমার পরিচালক কিছু বলবে। আমি আর কি বলার, দাদাই একদম মানে গেস্ট প্লাস হোস্ট দুটো করে নিল, দাদার মতো বলে দিল। দাদার কথা অনুযায়ী যাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো জানান, খারাপ লাগলো জানান। আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানালে আমরা আরো বেটার করতে পারবো। অবশ্যই আমরা সমৃদ্ধ হবো। অনেকে আমাদের কাছে বলেছে যে সাজেশন আমাদের দরকার। একদম, অনেকে আমাদের কাছে বলেছে যে সাউন্ড কোয়ালিটি এবং ক্যামেরার যে কোয়ালিটি দুটো আগের পডকাস্টে একটু খারাপ গেছে। অবশ্যই আমরা তার জন্য আরো চেঞ্জ করার চেষ্টা করছি, আরো করবো। দেখা যাক কতদূর কি করতে পারি। আপনাদের সাপোর্টটাই মেন দরকার, কিন্তু সেইভাবে সাপোর্টটা পাচ্ছি না, জানো। সাবস্ক্রাইবার সেইভাবে আসছে না, ওয়াচ টাইম বিষয়ে আসছে না। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে যা দেখছো আমরা দেখিয়ে দিতে পারি যে
80% মানুষ না সাবস্ক্রাইব করে দেখছে, 70% মানুষ সাবস্ক্রাইব করে তো দেখছে। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলকে আরো এগিয়ে নিয়ে যান। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। তো আমার রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল দেখুন এবং শেয়ার করুন। একদম। নমস্কার, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো পডকাস্টে, যেটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। পার্ট 2 তো নিয়ে আসছি, পরের পডকাস্টে আছে পার্ট 2। আরো নতুন নতুন অতিথি আসবে। আর নতুন অতিথি আসছে যারা পরপর পডকাস্টে আসবে। এছাড়াও বলে রাখি, এই পডকাস্টের মধ্যেখানে কিন্তু আমাদের অডিও গল্প আসছে, নতুন অডিও গল্প আসছে, আপনার সেগুলো দেখুন। পাশাপাশি ভিডিও গল্প আছে, তার জন্য অনেক সময় লাগে, লেখালেখির তো অনেকটা টাইম লাগে, শুটিং এর ব্যাপার থাকে। তাই ওইটা আসবে নভেম্বরের দিকে। কিছু ভালো ভালো ভূতের মুভি বলতে পারে, আমার শর্ট মুভি, সেগুলো আসবে। ব্যাস এই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।